নমস্কার, সিএনএ স্বাগত। আমি আপনাদের সঙ্গে মণিময় রয়েছি। আজ শুরু করছি দ্য বিগ স্টোরি। আজকের বিগ স্টোরিতে আমাদের নজর থাকছে চন্দ্রনাথ রথের রহস্য মৃত্যু এবং তার তদন্তের গতি প্রকৃতির দিকে। শনিবার ব্রিগেডের সভামঞ্চে রাজ্যের নব মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্যের মানুষের জনাদেশে বিজেপি প্রার্থীরা নির্বাচিত হবার পর এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে 6ই মে রাত 10:30 থেকে 11টার মধ্যে তোলপাড় ফেলে দেয় যে ঘটনা, তা হলো শুভেন্দু অধিকারীর তৎকালীন আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় গাড়ি থামিয়ে গুলি করে হত্যা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। আহত হন চন্দ্রনাথের গাড়ির চালকও। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পেছনে বড় সড় ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট, যেটা তদন্তকারীরা অনুমান করছেন। কিন্তু চন্দ্রনাথ রথ খুনের 72 ঘন্টা পরেও আততায়ীদের কোনো সন্ধান নেই, তারা অধরা। তাদের পালানোর রুটের যে সিসিটিভি ফুটেজ, সেটা সংগ্রহেই তদন্তকারীদের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে ফুটেজ জোগাড় করতে রীতিমতন বেগ পেতে হচ্ছে পুলিশকে, কারণ দোহারিয়া মাঠপাড়া সংলগ্ন যে রাস্তা, অর্থাৎ মধ্যমগ্রাম, যেখানে দুষ্কৃতীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রুটের একাধিক সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে বিকল। হ্যাঁ, তদন্তকারীরা যারা রয়েছেন সেখানে, তারা অনুমান করছে যে এই হামলার পর পিয়ারা বাগান দিকের যে গলি, সেই গলির রাস্তাই ব্যবহার, আর সেই রাস্তা ব্যবহার করে দোহারিয়া মাঠপাড়া সংলগ্ন রাস্তা দিয়েই দুষ্কৃতীরা পালিয়েছে। দ্রুত পালানোর জন্য ব্যবহার হয়েছে একটি মোটর বাইক। কিন্তু সেই পালানোর রুটের যে ফুটেজ, সেটা সংগ্রহ করতে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে, কারণ ওই যে রুট, সেই রুটে থাকা একাধিক সিসি ক্যামেরা যা দীর্ঘদিন ধরে বিকল। অগত্যা ভরসা কি না আশপাশের দোকান, বাড়ি এবং ট্রাফিক পয়েন্টের যে সিসিটিভি রয়েছে তার ফুটেজ অনুসন্ধান। তদন্তে উঠে এসেছে বহু জায়গাতেই এই সিসি ক্যামেরা খারাপ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও আবার লাইট পোস্টে লাগানো ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরে রয়েছে। ফলে আততায়ীদের যে গতিবিধি, তার স্পষ্ট ছবি কিন্তু পাওয়া যাচ্ছে না। রাস্তার ধারের দোকানের সিসি ক্যামেরা, সেটা থেকেও বিশেষ সূত্র কিছু মেলেনি। ফলত ঘটনা ঘটে যাওয়া যে অধিকাংশ দোকান যা বন্ধ ছিল, তদন্তকারীদের একাংশ তাদের অনুমান যে যখন অন্ধকার নামে, সেই অন্ধকারের অপেক্ষাতেই হয়তো ঘাপটি দিয়েছিল আততায়ীরা, যাতে দ্রুত গতিতে বাইকে পালানোর সময় নাম্বার প্লেট বা মুখ সেটা স্পষ্টভাবে ক্যামেরায় যাতে ধরা না পড়ে। আর এই প্রসঙ্গেই আপনাদের দেখাবো আজ আমাদের প্রতিনিধি অপু শীল, তিনি পৌঁছিয়েছিলেন ঠিক এই ঘটনাস্থল, তার আশপাশের যে সিসিটিভি, তার অবস্থা কি দেখাবো আপনাদের। একটা প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন। অধিকারীর আত্মসহায়ক খুনের 72 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও অধরা আততায়ীরা, এবং যেটা তদন্তের সাথে উঠে আসছে যে তাদের পালানোর রুটের যে সিসিটিভি ফুটেজ এখন সংগ্রহ করাই তদন্তকারীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই ফুটেজ জোগাড় করতেই রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে, কারণ দুয়ারিয়া মাঠপাড়া সংলগ্ন যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রুটের একাধিক ক্যামেরাই দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। এখন কিন্তু তদন্তের মূল অস্ত্রই যেটা পুলিশ মনে করছে, সেটি হলো সিসিটিভি ক্যামেরা। যে কারণে কিন্তু বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরা জোগাড় করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু সেটাই সবথেকে এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা যে রাস্তা দিয়ে পালিয়েছে বলে মনে করছে তদন্তকারীরা, অর্থাৎ দোয়ারিয়া মাঠপাড়া, সেই এলাকার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে পড়েছে, এবং যে কারণেই কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকেই তদন্তের স্বার্থে, এবং যে কারণেই কিন্তু 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু এক দুষ্কৃতী বা অর্থাৎ আততায়ীরা কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাহলে বুঝতে পারছেন মানে কি পরিস্থিতি হয়ে রয়েছে। তদন্তে নেমে কেন বেগ পেতে হচ্ছে, একাধিক সিসিটিভি তা বিকল। হ্যাঁ, আরও একটা রহস্য ঘনীভূত হয়েছে, লাল রঙের যে গাড়ি, সেটা তদন্তে গুরুত্ব রাখছে। তবে এই গাড়ির ছবি নিয়ে যে রহস্য, তাদিকে যাব। তার আগে এলাকার যারা মানুষজন, তারা রীতিমতন আতঙ্কিত, কারণ যে ঘটনা ঘটে গেছে তা মারাত্মক, এবং এই ঘটনায় যে কারোর সাথে ঘটতে পারে। খুব স্বাভাবিক, যিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার আত্মসহায়ক একদা, তার যদি এই হাল হয়, তাহলে আম পাবলিকের সুরক্ষা থাকবে কোন জায়গায়? এই প্রশ্ন তৃণমূল সরকারের আমলে থাকা এই ফুটেজ, সিসিটিভি, তা কেন বিকল, এই প্রশ্ন প্রত্যেকে তুলছেন। একটু শোনাই যারা স্থানীয়রা রয়েছেন তারা কি বলছেন, শুনুন।
ঘটেছিল আর একবার তৃণমূল আমলেই আর একবার ঘটেছিল, তখন একটা নিরীহ ছেলে মারা গেছিলো এখানে। তারপরে আবার এই ঘটনা। তো আছি কি এরকম হলো কেন? এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এটার জন্য আমরা খুবই দুঃখিত, কারণ আমরা এখনও যেই হোক, মানুষ তো সবাই, মানুষ মরলে সবাই দুঃখিতই হবে, যে কোনো দলেরই হোক না কেন। তো বিচার চাই, যারা মানে ঘটনার সাথে জড়িত আছে তাদের উপযুক্ত বিচার চাই। তাহলে শুনলেন আপনারা, তৃণমূল আমল তখনও নাকি একখানা বেকসুর ছেলে মারা গিয়েছিল ঠিক এভাবে। আজ এতটা দিন পর আরও একটা ঘটনা ঘটে গেল। নেপথ্যে সব থেকে বড় প্রশ্নের জায়গা কি না, এই সিসিটিভি। প্রশাসনিক গোটা পরিস্থিতি সেই সময়ে কোন জায়গা ছিল তা হয়তো চোখে আঙুল দিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলে দিত। এবার আসি আমি লাল গাড়ির বা লাল রঙের গাড়ির রহস্যের জায়গা। যে তদন্তকারী দল ইতিমধ্যে সিসিটিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটেজ এসছে, সেই লাল গাড়ি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিরাটির মোড় থেকে যশোর রোড ধরে চন্দ্রনাথ রথের স্করপিওর ঠিক পেছনে এই গাড়িটি চলছে। দুহারিয়া এলাকা সেটা ঢোকার পরেও সেই গাড়িটিকে দেখা যাচ্ছে। তদন্তকারীরা তাই সন্দেহ করছেন গাড়িটি শুরু থেকেই চন্দ্রনাথ রথের গাড়িকে অনুসরণ করছিল। চন্দ্রনাথ রথ তার স্করপিও গাড়ির ঠিক পেছন পেছন এই অনুসন্ধান চলছিল লাগাতার। এই লাল গাড়ির খোঁজেই এখন জোর তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশির জায়গায় ঘটনা ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ সূত্রে আরো খবর, পুরো হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এমনটাই মনে করা হচ্ছে। সময় যত এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে চন্দ্রনাথ রথ খুনের রহস্য। তদন্তে উঠে আসছে আরো এক নতুন তথ্য। যে গাড়িটি খুনে ব্যবহার করা হয়েছিল সেটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, প্রাথমিকভাবে তদন্তকারীরা এমনটাও কিন্তু মনে করছেন, কারণ এই যে গাড়ি, সেই গাড়িতে অনলাইনে টাকা পাঠানো হয়েছিল। কিভাবে? বালি টোল প্লাজা, অর্থাৎ টোল প্লাজা ক্রস করলে পরে টাকা কাটবে, তো বালি টোল প্লাজায় টাকা দেওয়া হয়। সেই সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চলছে। বালির টোল প্লাজার যে সিসি ক্যামেরার ফুটেজ সেটা পুলিশ সংগ্রহ করেছে। এখন খতিয়ে দেখা হচ্ছে সামগ্রিক দিক। অনলাইনে ইউপিআই এর মাধ্যমে টাকা দেওয়ায় সেখান থেকে আরো তথ্য সংগ্রহ তার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কয়েকজনকে তো আটক করে জিজ্ঞাসাবাদ হচ্ছে, তবে গ্রেপ্তারের জন্য যে উপযুক্ত প্রমাণ দরকার সেটা এখনো পাওয়া যায়নি। আমরা একটি গ্রাফিক্যালি প্রেজেন্টেশন রাখছি আপনাদের সামনে, যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ টোল প্লাজায় যখন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, অটোমেটিক পেমেন্ট সিস্টেম তার মাধ্যমে টাকা কেটে নেয়, তবে এরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেছিল। আর এই ইউপিআই পেমেন্টের লিঙ্ক সেটা তদন্তকারীদের হাতে আসবার পর এবার খতিয়ে দেখা হচ্ছে সামগ্রিকভাবে এটা কার কার নামে রেজিস্ট্রেশন এবং এই গাড়ির অ্যাকচুয়াল সংখ্যা কি ছিল এবং তার রহস্যের জায়গা কি ছিল। চন্দ্রনাথ খুনের তদন্তের জন্য রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। তাতে এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডির যে আধিকারিকরা রয়েছেন তারা তদন্ত চালাচ্ছেন। তদন্তকারী দলের প্রতিনিধিরা তারা উত্তরপ্রদেশেও গিয়েছেন যে অভিযুক্তের সন্ধান সেটা খোঁজবার জন্য। তবে পশ্চিমবঙ্গে বসেও নতুন কিছু তথ্য সেটাও মিলেছে তদন্তকারীদের। তারা আশাবাদী রয়েছেন যে এই সমস্ত সূত্র জুড়ে শীঘ্রই চন্দ্রনাথের হত্যাকারী পর্যন্ত পৌঁছানো যাবে এবং দোষীরা দ্রুত ধরা পড়বে। প্রায় 72 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। বাস্তবে দেখুন, চন্দ্রনাথ রথের জীবনযাত্রা এবং তার হত্যাকাণ্ডের নেপথ্যের যে ঘটনাক্রম, তা যে কোনো ক্রাইম থ্রিলার হোক বা রাজনৈতিক উপন্যাসের গল্প হোক, সেগুলোকে হার মানিয়ে যাবে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় চন্দ্রনাথের। পড়াশোনায় অত্যন্ত মেধাবী চন্দ্রনাথ স্কুল জীবন শেষ করেছেন কলকাতার নামী প্রতিষ্ঠান রহরা রামকৃষ্ণ মিশন থেকে। দেশের সেবা আর তাকেই ধর্ম মেনে নিয়ে তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনায়। সেখানে প্রায় 20 বছর দেশের সীমান্ত এবং প্রযুক্তি সামলানোর পর তিনি স্বেচ্ছা অবসর নেন। বায়ুসেনা ছাড়ার পর কর্পোরেট জগতের চটকদার যে চাকরি হয়, চন্দ্রনাথ বেশি দিন বেঁধে রাখতে পারেন। হ্যাঁ, মেদিনীপুরের ভূমিপুত্র এই চন্দ্রনাথের পরিবারের সঙ্গে তৎকালীন দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের পারিবারিক পরিচয়। 2018 সাল শুভেন্দুর ডাকে সাড়া দিয়ে তিনি তার আত্মসহায়ক বা পিএ হিসেবে যোগ দেন। চন্দ্রনাথ ছিলেন প্রচার বিমুখ, শান্ত কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন।
2021 সালে হাই ভোল্টেজ নির্বাচনের আগে শুভেন্দু যখন দল বদল করে বিজেপিতে যোগ দেন, তখন চন্দ্রনাথও তার ছায়াসঙ্গী হয়ে পদ্ম শিবিরে আসেন। নন্দীগ্রামের ঐতিহাসিক নির্বাচন থেকে শুরু করে ভবানীপুরের উপনির্বাচন, শুভেন্দুর যাবতীয় রাজনৈতিক কৌশল, মিটিং শিডিউল এবং লজিস্টিক্স, সেগুলো সামলানোর সামগ্রিক দায়িত্ব বা মস্তিষ্ক তা ছিল চন্দ্রনাথ রথেরই। কিন্তু এহেন চন্দ্রনাথকে খুন হয়ে যেতে হলো মধ্যমগ্রামের অন্ধকার সড়কে 2026 সালের 6 মে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সদ্য প্রকাশিত হয়েছে। রাজ্য জুড়ে এক থমথমে রাজনৈতিক পরিবেশ। বুধবার রাতে নিজের কাজ শেষ করে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোহারিয়ার যে বাড়ির উদ্দেশ্যে তার রওনা হওয়া, গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজেই, তার পাশে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বসছিলেন। আচমকাই বাড়ি থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে হঠাৎ একটি সিলভার রঙের নিসান মাইক্রা গাড়ি এবং একটি মোটর বাইক এসে চন্দ্রনাথের গাড়ির গতিকে আটকে দেয়। গাড়িটি থামতেই মোটর বাইক থেকে নেমে আসে কয়েকজন হেলমেটধারী দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই চন্দ্রনাথের গাড়ির কাঁচ লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুরু হয় এলো পাথারি গুলি। চালকের আসনে থাকা চন্দ্রনাথের বুক ও মাথা লক্ষ্য করে একের পর এক বুলেট চালানো হয়। চন্দ্রনাথকে বাঁচাতে গিয়ে তার নিরাপত্তা রক্ষীও গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। নিস্তব্ধ রাত কেঁপে ওঠে গুলির শব্দে। কাজ হাসিল করেই ঘাতকরা দ্রুত চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় চন্দ্রনাথকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এভাবেই এক সময়ের বায়ুসেনা কর্মী, যিনি দেশের সুরক্ষায় জীবন কাটিয়েছিলেন, রাজনৈতিক টানাপোড়েনে এভাবেই শেষ হয়ে গেল চন্দ্রনাথ রথের জীবনের গল্প। চন্দ্রনাথ রথের এই নৃশংস হত্যাকাণ্ড রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় সৃষ্টি করে দেয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভে ফেটে পড়েন এবং একে সুপরিকল্পিত রাজনৈতিক খুন ও গভীর ষড়যন্ত্র আখ্যা দেন তিনি। বারাসাত জেলা পুলিশ এবং সিআইডি গোটা ঘটনার তদন্তে নামে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে একটি বড় সূত্র পান। খুনিদের ব্যবহৃত সিলভার রঙের এই গাড়িটি বালি টোল প্লাজা পার হওয়ার সময় নগদ টাকা না দিয়ে ইউপিআই এর মাধ্যমে টোল ট্যাক্সে বা সেই টাকা মেটানো হয়েছিল। বালির টোল প্লাজায় খুনির ব্যবহৃত গাড়ি টোল ফি দেয়। ইউপিআই লিঙ্কের মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করেছে সিট। দেখুন, ডিজিটাল প্রযুক্তি একমাত্র বা একটি মাত্র যে সূত্র বা ডিজিটাল ফুটপ্রিন্ট, সেটা ধরেই পুলিশ এখন হত্যাকারীদের মোবাইল লোকেশন এবং ব্যাংক অ্যাকাউন্টের আসল মালিক যারা, তাদের খোঁজে জাল গোটাচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্তে ঝাড়খণ্ডের এক ব্যক্তি, তাকে শনাক্ত করেছে পুলিশ। তার খোঁজে চলছে টাওয়ার ডাম্পিং। তদন্তে হত্যাকারীদের সঙ্গে ঝাড়খণ্ডের যোগসূত্র। ঘটনায় অপরাধীদের ব্যবহৃত বাইকটিও ধানবাদ, সেখানে বিভাস এই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন ছিল বাইকটির। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আসল বাইকটিকে উদ্ধার করে, কিন্তু অপরাধীরা ব্যবহার করেছিল নকল নাম্বার প্লেট। এরপর তদন্তের জন্য পুলিশ ধানবাদ পৌঁছয়। সেখানে তদন্তে আসে আরও এক অন্য মোড়। বিভাস ভট্টাচার্যের আসল বাইকটি কিন্তু তার বাড়িতে নিরাপদে রাখা। অর্থাৎ সিসিটিভির তদন্তে বিভাস তিনি যে নির্দোষ তা প্রমাণিত হয়ে গিয়েছে। এছাড়াও যে ঘটনা, সেই ঘটনার হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইকের মডেল সেটি আবার ভিন্ন ছিল। ফলত স্পষ্ট ইঙ্গিত অপরাধীরা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, এখনো করে যাচ্ছে। এখনো পর্যন্ত ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে, তবে কেউ গ্রেপ্তার নয়। ক্রমাগত চলছে জিজ্ঞাসাবাদ। আশা করা যায় খুব শীঘ্রই ধরা পড়বে চন্দ্রনাথের আততায়ীরা। যেখানে বা যার প্রসঙ্গ তুলেছিলাম আমরা, চন্দ্রনাথ রথ, তার রহস্য মৃত্যু এবং তদন্তের গতি প্রকৃতি কোন দিকে গিয়েছে। এখনো পর্যন্ত 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও আততায়ীর সন্ধান পাওয়া কি গেল না? কেন পাওয়া যাচ্ছে না? এই জায়গায় তদন্তকারীরা কি মনে করছেন? সামগ্রিক ঘটনার দিকে আমরা নজর রেখেছি। তবে এই গোটা ঘটনার নেপথ্যে যে রাজনৈতিক ষড়যন্ত্র, তার একটা গভীর আঙ্গিক রয়েছে, সেটা হয়তো স্পষ্ট হচ্ছে। কারণ আজ বিশ্ব মাতৃ দিবসে একজন মায়ের কোল খালি হয়ে গেল। আর বিশ্ব মাতৃ দিবসে একমাত্র হয়তো কাম্য এই জায়গায় থাকবে, কারণ আমরা জানি একজন মায়ের কোল খালি হয়ে যাওয়ার মতন ঘটনা আমরা দেখতে পেয়েছি 21-এ যে ভোট হয়েছিল, সেই ভোটের লাগাতার যে ধরনের হিংসার ঘটনা ঘটেছিল, সেখানে এইভাবেই মায়ের কোল খালি হয়ে গিয়েছিল একের পর এক। ইতিমধ্যেই
পট পরিবর্তন হয়েছে, পালা পরিবর্তন হয়েছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন যে ঘটনা ঘটে গিয়েছে তার ফাইল যেমন রিওপেন হবে, একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না। দ্রুত আততায়ীর সন্ধান, আর সেই সন্ধানে বদ্ধপরিকর প্রয়াস এই মুহূর্তে চালাচ্ছেন তদন্তকারীরা। তবে সেদিন যে ঘটনা ঘটে গিয়েছে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত করেছিলেন চন্দ্রনাথ রথের মা। রাজনৈতিক পরিসর থেকে তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্য রাখে। বিশ্ব মাতৃদিবসের দিনে আজকে তাই পুরনো তার এই বার্তাকেই হয়তো আপনাদের সামনে তুলে ধরতে হবে। ডিজে বাজিয়ে দিয়ে গেল কারা, বড় প্রশ্ন তুলেছেন তিনি। শুনুন। শাস্তি পাক। আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে আততায়ীরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় প্রতিশোধ। বাড়িতে আসেনি, চণ্ডীপুর। হ্যাঁ, দেখা হয়েছে। বাড়ি থেকে রান্না করা খাবার ওকে খাইয়ে দিয়ে এসছে। প্রতিশোধ নিল বাবা। মামা ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি নতুন সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু তাকে আমাদের রাজ্য সভাপতি সহ বিরোধী দলনেতা যিনি ছিলেন যখন বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সেই সময় আমার ছেলের এই মর্মান্তিক ঘটনাটা আমরা মেনে নিতে পারছি না বাবা। বিজেপির সরকার ক্ষমতায় এসে একটা কথাই বলেছে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে শান্তি শৃঙ্খলায়, সেই বার্তা বারবার দিয়ে গিয়েছে। কিন্তু একজন মায়ের এই বক্তব্য আজকেও আপনাদের সামনে তুলে ধরতে হলো। বিশ্ব মাতৃদিবসের দিন তার জ্বালা, তার যন্ত্রণা, এবং তিনি স্পষ্টত বলে দিলেন 4 তারিখের পরেও কোনো বাবা বাঁচাতে পারবে না দিল্লির। এই যে বড় উক্তি আজ কিন্তু একটা জায়গাতে স্পষ্টভাবে আবারও দিক নির্দেশ করছে, তা হচ্ছে সেই নেতাদের গরম গরম বক্তব্য এবং বারবার প্রতিহিংসা পরায়ণ যে চরিত্র, সেই স্বার্থ চরিতার্থ করতেই ভবানীপুরে হারানো হলো বা ভবানীপুরে হেরে গেল। এই স্বার্থ বা হিংসা চরিতার্থ করবার জায়গায় কি এটা? তাকে সরিয়ে দেওয়া চিরদিনের মতন, চির সময়ের মতো? মানুষ মানুষকে খুন করছে, এই যদি হয় ধর্ম, তাহলে বড় মারাত্মক এক অবস্থায় বা পরিসরে হয়তো আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি। আজকে যারা দোষী, যারা আততায়ী, তাদের দ্রুত সামনে আনা হোক, দ্রুত শাস্তি পাক তারা। একটাই আবেদন হয়তো তার মায়ের মতন আমাদেরও রয়েছে, দ্রুততার সহিত এই আততায়ীদের সামগ্রিকভাবে ধরে আনা হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এর আগে যে বার্তা দিয়েছেন, এই গোটা ঘটনার নেপথ্যে কাউকে রেয়াত করা হবে না, সেই বার্তাটা আরও একবার স্মরণ করিয়ে দিই। তিনি বলছেন পরিকল্পিত এবং চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো চন্দ্রনাথকে। শুনুন। পরিকল্পিত
কোল্ড ব্লাডেড মার্ডার মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকে বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। তাই আমরা এখানে প্রত্যেকেই চাই যে ঘটনাস্থল, যে ঘটনা ঘটে গিয়েছে সেখানকার খুব স্বাভাবিকভাবে সিসিটিভির ফুটেজ জানিয়ে আপনারা বুঝতেই পারছেন কি অবস্থা, কোন জায়গায় রয়েছে মধ্যমগ্রাম। আজকে কোনো আততায়ী যে কোনো ঘটনা দুষ্কৃতীরা ঘটিয়ে যাবার পরেও কেন এই অবস্থা থাকবে জানিয়ে প্রশ্ন আজ আমরা অবশ্যই তুলছি। কোন অবস্থায় ছিল সেখানকার একেবারে রাজনৈতিকগত পরিসর থেকে দাঁড়িয়ে প্রশাসনিক স্তর, সেটা হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মধ্যমগ্রামের ওই অঞ্চলে খুনের পর সেখানকার সিসিটিভির হাল। আজ ইউপিআই পেমেন্ট যেখানে দাঁড়িয়ে আততায়ীর এই গাড়ি যা ক্রস করছে টোল প্লাজা দিয়ে, সেই সূত্র ধরে আততায়ীর সন্ধান পেতে হচ্ছে। আজ সামগ্রিক গোটা ঘটনায় প্রশ্ন অনেক বড়, তবে দ্রুত আততায়ীরা ধরা পড়বে এই আশা আমরা প্রত্যেকেই রাখছি, কারণ ঘটনার অনেকটা অংশে ইতিমধ্যেই প্রবেশ করা গিয়েছে। 72 ঘন্টা পার, আর কত ঘন্টা অতিক্রান্ত হয় আততায়ীদের ধরতে, তার দিকে আমাদের নজর থাকবে। দ্য বিগ স্টোরি আজকে এখানে শেষ করছি। নমস্কার, দেখতে থাকুন সিএন।